মণ্ডল হাই স্কুলে নতুন ভর্তি হয়েছে রনিত। আগে সে পড়তো হাবড়ার একটা ইংরেজি মাধ্যম স্কুলে, কিন্তু পারিবারিক সমস্যায় জর্জরিত হয়ে তার বাবা যে কোম্পানিতে চাকরি করতেন সেই চাকরি তিনি ছেড়ে দিতে বাধ্য হন, যার ফলে প্রত্যন্ত গ্রামে বসবাসকারী রনিত ইংলিশ মিডিয়াম স্কুলে আর পড়তে পারল না। আসলে তাদের বাড়ি বনগাঁর অতীব প্রত্যন্ত অঞ্চলে, সেখানে না কোনো বাজারঘাট আছে, না আছে উন্নত স্কুল। তাছাড়া গ্রামীণ পরিবেশে সবাই, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির অভিভাবকদের সাথে কৃষিকাজে ব্যস্ত থাকে। আমাদের গল্পের রনি তো ছোটবেলায় এই কাজগুলি করত। বাবা বড় কোম্পানিতে চাকরি পাওয়ার ফলে তার জীবনযাত্রা বদলে গিয়েছিল। গ্রামের সেই জীর্ণ কুড়েঘরের পরিবেশ থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছিল, কিন্তু বিধি বাম, সেই লাইফস্টাইল তার বেশি দিন কপালে সইল না। বাবা চাকরি ছাড়ার পরে সে গ্রামে এসে পড়াশুনো করতে চাইল না, তাই সে তার ছোট কাকুর বাড়ি বসিরহাটের পানিতর গ্রামে বসবাস শুরু করলো। সেখানকার হাই স্কুলে ভর্তি হয়ে পড়াশুনো শুরু করলো। সকাল 8টার সময় ইংলিশ টিউশন সেরে স্কুল পৌঁছাতে প্রতিদিনই দেরি হয়ে যেত। প্রায়ই তার স্কুল ব্যাগ কাঁধে নিয়ে অ্যাসেম্বলি ক্লাসে দাঁড়াতে হতো। তাই অ্যাসেম্বলি ক্লাস শেষে ব্যাগটি ক্লাসে রেখে এক দৌড়ে একদিন টয়লেটের দিকে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখল যে তার মতো অনেক ছেলেরাই সেখানে লাইন দিয়ে আছে। যাই হোক, এইভাবে 5 মিনিট সময় অতিক্রম হয়ে গেল। এমন সময় স্কুলের সবথেকে রাগী শিক্ষক মনোজ দত্ত উপস্থিত হলেন। এই বাথরুমে যারা যারা আছিস কান ধরে বাইরে চলে আয়। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মনোজ দত্তের কথা শুনে সকল ছেলেরা কানে হাত দিয়ে বাইরে গেল, কিন্তু রনিত কানে হাত না দিয়ে বাইরে চলে আসলো। সে উপলব্ধি করলো যে তারা কোনো প্রকার দোষ করেনি, তাই সে কান ধরে বাইরে আসলো না। তাকে দেখে মনোজ দত্ত আরও ক্ষেপে গেলেন। তুই কান্না ধরে আছিস কেন? স্যার, আমি তো অন্যায় করিনি, তাই কান ধরিনি। তোর সাহস তো মন্দ না, মুখে মুখে তর্ক করছিস। স্যার, আমি কোনো অন্যায় করিনি, সেই কথাই বলছিলাম। এতে কিভাবে মুখে মুখে তর্ক করা বোঝায়? এক চট দিয়ে তোর দাঁত ফেলে দেবো। এই কে আছিস, লাঠি নিয়ে আয়, আজ তোর আসপদ্ধা বার করব। তুই চুপ থাক, আগে লাঠি আনুক, তারপর দেখছি। ঠিক সেই সময়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যাবেন বলে ওই পথ দিয়ে আসছিলেন। সেই শিক্ষকদের মধ্যে ছিলেন রনিতের কাকার পরিচিত শিক্ষক গোবিন্দ রায়। তিনি রনিতকে চেনেন, তার মাধ্যমেই রনিত এই স্কুলে ভর্তি হয়েছিল। গোবিন্দ স্যার রনিতকে দেখে বললেন, রনিত, তুমি এখানে কি করছো? স্যার, আমি অ্যাসেম্বলি ক্লাস শেষ হওয়ার পর টয়লেটে এসেছিলাম, কিন্তু এখানে ভীষণ ভিড় ছিল, তাই দেরি হয়ে গেছে। আর মনোজ স্যার বলছেন আমাদের কান ধরে বাইরে আসতে, কিন্তু স্যার আমি তো কোনো প্রকার অন্যায় করিনি, তাই কান ধরিনি। তাতে স্যার রেগে গেছেন। রনিত তো ঠিক বলছে মনোজবাবু। রোজই ক্লাস ফাঁকি দিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। সবাই একরকম নয় মনোজবাবু। এই রনিত মাত্র 2 দিন স্কুলে আসলো, ওকে ওই দলে ফেলবেন কেন? ঠিক আছে, তোর ক্লাসে যা রনিত। রনিত মনোজ স্যারের নির্দেশে নিজের ক্লাসে গেল। ক্লাসে ঢোকার পরে ছেলেরা তাকে নানা কথা বলে ভয় দেখাতে লাগলো। তাই তুই মনোজ স্যারের হাত থেকে বাঁচলি কিভাবে? কেউ তো ওনার মার থেকে বাঁচে না। আসলে ওই সময় গোবিন্দ স্যার এসে সব ম্যানেজ করেছেন। এখন হয়তো কিছু বলতে পারেননি, কিন্তু তোকে উনি ছাড়বেন না। তুই ওনার নজরে পড়ে গেছিস। যা আছে কপালে দেখা যাবে, আমি তো অন্যায় করিনি। তোরা ওকে এত ভয় দেখাচ্ছিস কেন? কিছু হবে না, তুমি কিছু ভেবো না। রনিত এই স্কুলে নতুন ভর্তি হয়েছে, তাই মেয়েরা তাকে তুমি করে বলে। অর্পিতা ঠিক বলেছে, কিছু হবে না, তুমি কিছু না ভেবে স্বাভাবিক থেকো। আমি বিশেষ টেনশন করি না। আসলে সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভয় পাই না। সত্যি তোমার বেশ সাহস আছে ভাই। এরই মধ্যে ক্লাসে বাংলা শিক্ষক মশাই গোবিন্দ স্যার উপস্থিত হলেন। সবাই উঠে দাঁড়িয়ে স্যারকে অভিবাদন জানালো। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই বসে পড়ো। গোবিন্দ স্যার প্রথমে রোল কল করলেন।
তারপর বাংলা বই নিয়ে পড়ানো শুরু করলেন। ক্লাসের মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। গোবিন্দ স্যারের বাংলা ক্লাস শেষ হয়ে গেল। স্যার ক্লাস ছেড়ে চলে গেলেন। দ্বিতীয় পিরিয়ডে এলেন ইংলিশ টিচার। তারপরে তৃতীয় পিরিয়ডে বেশ মজা হলো। জিওগ্রাফি ক্লাস নিতে এলেন আত্রয়ী ম্যাডাম। তিনি শিলার অধ্যায় পড়াচ্ছিলেন। রনিতের পাশে বসা একটি ছেলেকে নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। বলতো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা দুই ভাগে ভাগ করা হয়, যথা নিঃসারী আগ্নেয়শিলা এবং উদ্বেদীয় আগ্নেয়শিলা। ও কি কি? ভেরি গুড। অপূর্ব বলতো উদ্বেয়ী আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি? ম্যাম দুই ভাগে ভাগ করা হয়। তো বুঝলাম, কিন্তু ভাগটা বল। পাবলিক আর রিপাবলিক। বসে পড়ো গাধা কোতাগার। কে বলতে পারবে? ম্যাম, পাতালিক শিলা এবং উপপাতালিক শিলা। খুব ভালো। তোমাকে তো আগে কখনো দেখিনি ক্লাস 8-এ। ম্যাম, আমি নতুন ভর্তি হয়েছি। আমি আগে বনগাঁতে থাকতাম। বনগাঁ থেকে সরাসরি বসিরহাট? হ্যাঁ স্যার, এখানে করে আমার নিয়েছি। কাকার বাড়ি। আমাদের বাড়ি প্রত্যন্ত গ্রামাঞ্চলে, তাই এখানে ভর্তি হয়েছি। তা বেশ, ভালোভাবে পড়াশুনো করো আর এবার বসে পড়ো। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। জিওগ্রাফি ক্লাস আর কিছুক্ষণ পরে শেষ হলো। এবার চতুর্থ পিরিয়ড। আর বুঝি এই চতুর্থ পিরিয়ড নিতে আসেন মনোজ স্যার। বাড়ির কাজ সবাই করে এনেছিস তো? হ্যাঁ স্যার, করে নিয়েছি। মনোজ স্যার সারা ক্লাসরুমটি যেন চোখ দিয়ে গিলে ফেলতে লাগলেন। হঠাৎ তার চোখ আটকে গেল একেবারেই শেষ বেঞ্চে বসা রনিতের দিকে। তার মুখটা গম্ভীর হয়ে উঠল। তিনি হাঁক দিলেন। হোমওয়ার্ক করেছিস রনিত? না স্যার, আমি তো পড়া জানি না, তবে পরের দিন থেকে ঠিক সব হোমওয়ার্ক কমপ্লিট করে আনবো। পড়া না জেনে স্কুলে এসেছিস কেন? এদিকে উঠে আয়। রনিত পিছনের বেঞ্চ থেকে উঠে ধীরে ধীরে মনোজ স্যারের দিকে এগোতে লাগলো। সারা ক্লাসরুমটা নিস্তব্ধ হয়ে আছে। সবাই ভাবছে আজ রনিতের অবস্থা বেহাল হয়ে যাবে। মেয়েরা কেউ কেউ ঈশ্বরের নাম স্মরণ করতে লাগলো। হিংসুটে ছেলেরা যারা ইতিমধ্যেই রনিতকে হিংসা করা শুরু করেছে, তারাই একমাত্র মনে মনে খুশি হয়েছে। রনিত আজ একটু ভয় পেয়ে আছে, কারণ অবশ্যই সকালের ঘটনা এবং মনোজ স্যারের ক্লাসে সে প্রথম করছে। স্যার যে কি করবেন সে বুঝতে পারছে না। ইতিমধ্যে রনিত ঠিক মনোজ স্যারের সামনে গিয়ে দাঁড়ালো। রনিত, এনে চক। আর সোজা ব্ল্যাকবোর্ডে গিয়ে জ্যামিতিটা সবাইকে বুঝিয়ে দে তো। রনিত স্যারের হাত থেকে চক নিয়ে নিল। সবাই ভাবছে রনিত এবার বেদম প্রহার খাবে। স্যার এইভাবে নাটকীয় ভঙ্গিমায় নতুন ছাত্র রনিত সাজা দেবে। মনোজ স্যার এদিকে 2-1 জনের খাতা চেক করতে লাগলেন। রনিত ব্ল্যাকবোর্ডে কাজ করছে। ক্লাসের ছেলেমেয়েরা অবাক হয়ে বোর্ডের দিকে চেয়ে আছে। যারা একটু পড়াশোনা করে তারা বুঝতে পারছে যে একেবারে নতুন একটা জ্যামিতির উপপাদ্য স্যার রনিতকে দিয়েছে। তারা যে বই খুলে মিলিয়ে নেবে সে উপায় নেই, কারণ স্যার দেখতে পেলে মার খেতেই হবে। 15 মিনিট লাগলো রনিত জ্যামিতিটি শেষ করেছে। স্যারের অনুমতি নিয়ে সে বুঝিয়ে দিল সে কিভাবে সেটা সলভ করেছে। অনেকেই তখন ভয়ে আছে যে স্যার কি করেন। স্যার রনিতকে বললেন, তুই একেবারে ঠিকভাবেই জ্যামিতিটা করেছিস। যা জায়গায় গিয়ে বসে পড়। ওকে স্যার, থ্যাংক ইউ। তোরা সবাই ভাবছিস যে রনিত কেন এইভাবে কথা বলে? আসলে ও হাবড়াতে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতো, তাই এইভাবে কথাবার্তা বলে। আমি গোবিন্দবাবুর থেকে সব জেনেছি। পারিবারিক সমস্যার জন্য রনিত এখানে এসে কাকার বাড়ি থেকে এই স্কুলে ভর্তি হয়েছে। রনিতের 7ম পিরিয়ড ছিল শারীর শিক্ষার ক্লাস। এই ক্লাসের একটা বিশেষত্ব ছিল, একদিন ক্লাসে বসে নোটস লিখতে হতো আর অন্য একদিন মাঠে গিয়ে ব্যায়াম করতে হতো। ঘটনাক্রমে সেই দিন ছিল মাঠের ক্লাস। যথারীতি ছেলে ও মেয়েরা সবাই মিলে মাঠে চলে গেল। শারীর শিক্ষা শিক্ষক তাদের ব্যায়ামের নির্দেশ দিলেন। সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা মাঠে প্যারেড করতে করতে সারা মাঠ ঘুরতে লাগলো। তাদের শিক্ষক মহাশয় অবশ্য বাঁশিতে ফু দিয়ে একটা গাছের
ছায়ার দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলেন। এটা দেখে সকল ছাত্রছাত্রীরা রেগে যাচ্ছিল, বিশেষ করে ছেলেরা কয়েকজন ভীষণভাবে রেগে গিয়েছিল। তারা মাঠের ধারে জমা জুতোগুলোতে লাথি মারতে লাগলো। জুতোগুলো যে কোথায় চলে যাচ্ছিল সেদিকে তাদের খেয়াল ছিল না। অনেক সময় অতিক্রম হলো, ক্লাস শেষ হলো। ছেলেমেয়েরা যে যার জুতো পরে দৌড়ে স্কুলের দিকে গেল, তারপর ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু একটা সমস্যা দেখা দিল। ক্লাসের অনন্যা বলে একটি মেয়ে ছিল, যার জুতো জোড়া খুঁজে পাওয়া যাচ্ছিল না। গোবিন্দ স্যার সমস্যা সমাধানের জন্য স্কুলের মাঠে প্রবেশ করলেন। এই কি হয়েছে? গোলমাল কেন হচ্ছে? স্যার, আমার আমার জুতো জোড়া খুঁজে পাচ্ছি না। জুতো আবার কোথায় যাবে? দেখ, মাঠের কোনো কোথাও আছে। সত্যি স্যার, আমি অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাইনি। কান্না করার দরকার নেই, আমি খুঁজে দেখছি। ঠিক আছে স্যার। গোবিন্দ স্যার চারিদিকে খুঁজে দেখলেন, কিন্তু জুতোর হদিশ পাওয়া গেল না। তারপর তিনি সামনের যে ধান ক্ষেত ছিল তার মধ্যে ধীরে ধীরে নেমে গেলেন। তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই জুতো জোড়া দুই দিক থেকে পাওয়া গেল। জুতো জোড়া পেয়ে অনন্যা আনন্দে লাফিয়ে উঠল। থ্যাংক ইউ স্যার, আজ আপনি না থাকলে আমাকে খালি পায়ে বাড়ি যেতে হতো। বাদর ছেলেদের কাজ মনে হয় এগুলো। কাল সকালে স্কুলে এসে দেখা যাবে। তুইও কাল স্কুলে আসিস? হ্যাঁ স্যার, আমি কাল স্কুলে আসব। ঠিক আছে, তোমরা সবাই এখন বাড়ি চলে যাও। কাল সকালে সব বিষয় নিয়ে বিচার হবে। এত সাহস ওদের হলো কি করে? স্কুলের নিয়ম লঙ্ঘন করছে। কালের বিচার আমি করবই। শুনছিলেন আজকের উপন্যাস শিহরণ। আমাদের আজকের উপন্যাসের লেখক সুমন শুভ্র বসা। আজকের উপন্যাসে কণ্ঠ দিয়েছে যথাক্রমে সূত্রধর নাইস, রনিতের ভূমিকায় অঙ্কুর, অনন্যা চরিত্রে শিফা, সৌমেনের ভূমিকায় পার্থ, অর্ঘ্য চরিত্রে সায়ন, ছেলেটির ভূমিকায় সূর্যতি, অপূর্ব চরিত্রে মেহেরাব, অর্পিতার ভূমিকায় রুহানি, তাজমিরা চরিত্রে শাহিনা, রিফার চরিত্রে আরবিনা, আয়েত্রী ম্যামের চরিত্রে নার্গিস, মনোজবাবুর ভূমিকায় কণ্ঠ দিয়েছে নবাগত, শুভজিৎ হালদার এবং গোবিন্দবাবুর ভূমিকায় সুমন শুভ্র বসা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের শুভ কামনা জানাই। আমাদের প্রয়াস ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।